আমাদের এলাকার বিষধর সাপ হচ্ছে গোখরো বা আমরা বলি খরিস সাপ। এর বিষের ধরনটা হচ্ছে নিউরোটক্সিন টাইপের। নিউরোটক্সিন বিষগুলো কি করে, আমাদের শরীরের যে নিউরন আছে, মানে স্নায়ুতন্ত্র, যারা আমাদের শরীরের বিভিন্ন সংবেদনকে বহন করে, সেই সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এবং তার ফলে কি হয় না, মাথা বিভিন্ন অর্গানের সাথে সম্পর্ক করতে পারে না, প্যারালাইসিস হয়, দমবন্ধ হয়ে মারা যায়। মনে করুন কাউকে খরিস সাপে কামড়াচ্ছে, মানে ধরুন আমাকেই কামড় দিয়েছে, তাহলে আমার কি কি লক্ষণ হবে আমি সেগুলো বলছি। যে প্রথমত যেগুলো হবে, সেই জায়গাটা জ্বালা যন্ত্রণা করবে, আস্তে আস্তে ফুলে যাবে, ঠিক আছে, সময়ের সাথে সাথে ফুলে যেতে থাকবে। এবং যত সময় যাবে, আমি যদি ট্রিটমেন্টে না যাই, তখন আস্তে আস্তে কি হবে, যে মূল যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে, আমি এই যে ফ্রিলি কথা বলছি, এরকম কথা বলতে পারবো না। আমার কথাটা হবে নাকি সুরে কথা বলবো। তারপর আস্তে আস্তে কথা বলার নাকি সুরটাও বন্ধ হয়ে যাবে। তখন আমার মনে হবে যে যেমন সাই সাই করে কথা বলছে, মানে কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারছি না। আমার বমি হতে পারে। আমার গলাটা যখন প্যারালাইসিস হয়ে যায়, তখন আমি কি কয় না, আমি ঢোক গিলতে পারি না, ঢোক গিলতে কষ্ট হয়, আমার গলা ব্যথা করবে, ঢোক গিলতে পারবো না। এবং ঢোক গিলতে না পারার জন্য যে থুতু আমাদের মুখে যেটা লালা তৈরি হয়, সেই লালাটা মুখে জমতে থাকবে এবং কিছুক্ষণ পর সামনের দিক দিয়ে বার হবে, যেটাকে আমরা বলি যে মুখ থেকে ফেনা বার হচ্ছে, এটা হয়। আর তারপরে সময় যত যাবে তত আমি চোখের পাতাগুলো আমি আর খুলতে পারবো না, যেটাকে বলা হয় শিবনেত্র বা টসিস। একটু পরে আমি আপনাদেরকে, কি হলো, আচ্ছা কিছু করার দরকার নেই, টসিস হয়। টসিসটা আমি আপনাদেরকে দেখাবো যে টসিস কেমন করে হয়। এবং টসিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাপের জন্য, যে সাপের কামড়টা আমরা বুঝতে পারি নাই। তো খরিস সাপের কামড়ে সাধারণত এই ঘটনাগুলো হতে পারে। পেট ব্যথাও হতে পারে, অনেকজনের পেট ব্যথাও হয়, বমি হয়। এটা হচ্ছে খরিস সাপের কামড়ের লক্ষণ। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দুটো দাগ দেখি, এখনো আমাকে অনেকেই হঠাৎ করে দুটো দাগ দেখে আমাকে ছবি পাঠায়, বলে যে দেখুন না, এটা পাশে কোনো সাপের কামড় বটে কি নাই। মনে রাখবেন, দুটো দাগ দেখে কিন্তু সাপের কামড় নিয়ে কিচ্ছু বলা যায় না, ঠিক আছে। মানে দাগটা কিন্তু সাপের বাইট, মানে বাইট মার্কটা সাপের কামড়ের কোনো সংকেত নয়। আজকের ডেটে ডাক্তারবাবুরাও বাইট মার্কের উপরে গুরুত্ব দেন না। মানে সুতরাং বাকি যে সিমটমসগুলা বললাম, লক্ষণগুলা, সেই লক্ষণগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তারপরে নেক্সট এই লক্ষণগুলো বলে দিয়েছি। তারপর এইটা হচ্ছে আমাদের, এই সাপটাকে একটু ভালো করে চিনে রাখতে হবে। এই সাপটাকে নিয়ে ছোট একটা গল্প বলি। গত বছরের ঘটনা, আমাদের এরকম অনেক ঘটনা আছে, প্রচুর ঘটনা, যেহেতু রিসেন্ট ঘটনা সেই জন্যই বলছে। গত বছর বান্দোয়ানের কুচার সামনের একটা গ্রাম, তিনজন বোন একসাথে একটা খাটে শুয়েছে, আর ওর মা শুয়েছে তার সামনের খাটে। হঠাৎ করে রাত্রিবেলা একটা শব্দ হলো, যেন কোনো একটা বাসন পড়ে গেল। ওর মায়ের ঘুম ভাঙলো, লাইট জ্বালান, দেখছে যে ওই জলের পাত্রটাকে ঢাকা দেওয়া ছিল যে থালাটা, সেই থালাটা পড়ে গেছে। তার কারণ একটা সাপ, এই সাপটার কারণে ওই থালাটা পড়ে গেছে। হয়তো সাপটা যাওয়া আসা করার পথে কোনোভাবে থালাটা লেগেছে, ঝং করে শব্দ হয়েছে, থালাটা পড়েছে, তখন গ্রামের লোকটাকে সাপটা মারলো। বেশ কিছু 1-1.5 ঘন্টা পরে দেখা গেল যে ওই 3 বোনের মধ্যে একজনের পেট ব্যথা শুরু হয়েছে, পেট ব্যথা হচ্ছে আর বমি করছে। সে মেয়েটা পেট ব্যথা বমি করছে। তাহলে সচরাচর আমরা কি করি, যে গ্রামের দিকে নুন কাগজি শরবত দিয়ে হলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটা ডায়রিয়া মানে পাতলা পায়খানা করছে, পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা কন্টিনিউ চলছে, কোনোভাবেই সারছে নাই। ওঝা ডাকা হলো, তারপরে আপনার ডাক্তারি যেটুকুন ওষুধ থাকে, পেট ব্যথার ওষুধ দেওয়া হলো, কোনোভাবেই কিছু হলো না। সকাল হতে হতে মেয়েটার কিন্তু একদম, মেয়েটা অচেতনের মতো হয়ে যাচ্ছে। তখন বান্দোয়ান হসপিটাল আনা হয়েছিল, মেয়েটাকে বাঁচানো যায় না। মেয়েটা ভালো পাহাড়ের ছাত্রী ছিল। এটা গত বছরের ঘটনা। এরকম অজস্র ঘটনা আছে। এমনও এরকম ঘটনা আছে যে এটা হচ্ছে লালপুরের পাশের একটা গ্রামের ঘটনা। ও বাচ্চাটাকে জুতো পরাই দিয়েছিল ওর মা। ও বলছে যে মা কিছুই কাটছে। ওর মা বলছে কি, স্কুল যাওয়ার সময় বলছে, স্কুল যাওয়ার নাম করলেই তোর কিছুই কাটছে, এই করছে, একটু আগে তুই স্নান করতে চাইতেছিলিস নাই, সুতরাং ওই কাটাকাটি নাই, তুই জুতা পর, স্কুল চ। স্কুলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে কিন্তু মেয়েটা পেট ব্যথা, বমি হয় এবং আস্তে আস্তে মেয়েটা ঢলে পড়তে থাকে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারবাবুরা জুতা খুলতে দেখে যে কালার সাপের বাচ্চা। তাহলে এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে এই সেই কালার সাপ, যার কামড় আমরা কিন্তু কোনোভাবেই বুঝতে পারি না। এর বিষ দাঁতটা এতটাই ছোট হয়
এইখানে দেখুন এর একটা কলমের শীষের ডগাটা যতটুকু হয় সেইটা সমান হয় ওই কালার সাপের বিষ দাগ। এবং কামড়ালে ঠিক মশা কামড়ালে যতটুকু জ্বালা হয় বা পিঁপড়ে কামড়ালে যতটুকু জ্বালা হয় ততটুকুই জ্বালা হয় কালার সাপের কামড়ে। সুতরাং রাত্রিবেলায় যদি আপনি ফাঁকাতে ঘুমাইছেন, আবার এই সাপটা একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে যে এ মানুষের সংস্পর্শে থাকতে পছন্দ করে। এই জন্য নদীয়ার ওই পাশটাতে এইটাকে ঘামচাটা চিতি বলে। মানে ওরা ভাবে যে মানুষের ঘাম চেটে খাওয়ার জন্য বোধহয় এই সাপটা আমাদের কাছে আসে, কিন্তু আদপে তা নয়। ঘটনাটা হচ্ছে যে আমাদের শরীর হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী আমরা, আর সাপ হচ্ছে শীতল রক্তের প্রাণী। সেই জন্য কি হয়, মানুষের উষ্ণতাটা পাওয়ার জন্য বা এই উষ্ণতাটাকে ওদের আরাম লাগে, সেই আরামটা পাওয়ার জন্য আপনি যদি মাটিতে শুয়ে থাকেন বা খাটে শুয়ে থাকেন এবং কালার সাপ যদি ওই এলাকায় এসে থাকে, তাহলে কি হবে, সেই সাপটা আপনার খাটে বা মাটিতে উঠে আপনার গায়ে বরাবর আপনার গায়ে গা লাগায় চুপটি মারে থাকবে। এরপর আপনি পাশ ফেরার সময় বা এমনি কোনো কারণে যদি সাপটাকে চাপা দেন, তখন সেই সাপটা আপনাকে বাইট করে দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, এক কামড় দিয়ে চলে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। আপনি যদি গভীর ঘুমে থাকেন তাহলে হয়তো কামড়ের জায়গাটা একটু হাতে করে ঘুষে নিতে পারেন বা পায়ে করে ঘুষে নিতে পারেন। তারপরে সিমটম শুরু হবে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আপনার ওই পেট ব্যথা বমি দিয়ে শুরু হয়। এমনও ঘটনা ঘটেছে যখন আমি ইন্টেরিয়ার গ্রামের দিকে যাই, তারা এই কালার সাপের কামড়ের ঘটনা শোনার পরে বলে যে ঠিক আমাদের গ্রামেও এরকম একটা লোক মারা গেছিল, আমরা ভাবিছিলি ভূতে ধরেছে বা ওকে ডাইনি খাইয়েছে। কারণ সন্ধ্যার সময় ভালো ছেলেটা ঘুমালো আর রাত সকাল হতে হতেই মারা গেল। একটুকু রাতে শুধু পেট ব্যথা বলেছিল, সকাল হতে হতে মারা গেল, তার মানে নিশ্চয়ই এটাকে ভূতে খাইয়েছে। কালার সাপের কামড় একসময় ভূতে খাওয়া বলে প্রচুর মানুষ মারা গেছে। আর সাপটা যেহেতু বিছানায় উঠে, এই জন্যে আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে মানে মারাত্মকভাবে অনুরোধ করব, যারা অন্তত গ্রামের দিকে যারা বাইরে ঘুমান গরমের জ্বালায়, তারা কিন্তু দয়া করে মশারিটা ব্যবহার করবেন। মশাকে না ভয় করুন, কিন্তু কালার সাপকে ভয় করুন। এবং শুধু মশারি বিছানা হবে না, মশারি টাঙালে হবে না, মশারিটাকে ভালো করে গুঁজতে হবে না। কারণ এ যদি মানুষের মানে উষ্ণতার একটুকু আন্দাজ করতে পারে, তাহলে কিন্তু মশারিটাকেও জোর করে ঢোকার চেষ্টা করে। মানে যদি মশারিকে আপনি না ভালো করে গুঁজেন, তাহলে কিন্তু ও যদি সুযোগ পায় কোথাও, তাহলে মশারিকে তুলে হাতে করে তুলতে পারবে না। তো ধরুন কোনো জায়গায় গুঁজা নাই, তাহলে সেই যদি ও ঠেলে ঢুকতে পারে, তাহলে কিন্তু ঢুকার চেষ্টা করে। সুতরাং এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এবং এই কালার সাপ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সব থেকে তীব্র বিষধর সাপ। খরিশ সাপের 12 থেকে 14 মিলিগ্রাম বিষ দরকার হয় একটা মানুষকে মারার জন্য। চন্দ্রপোড়া সাপের প্রয়োজন হয় 42 মিলিগ্রাম, আর কালার সাপের মাত্র 1 মিলিগ্রাম। মাত্র 1 মিলিগ্রাম বিষে একটা মানুষ মারতে পারে। সুতরাং এই সাপটাকে ভালো করে চিনুন। এবং চিনার জন্য একটু আগে যে একটা সাপ আপনাদের কথা বলেছি, একটা সাপের কথা, সেটা হচ্ছে ঘরচিতি সাপ। দেখুন একদম ঘরচিতি সাপের মতোই সাপটা, শুধু মাথার পিছনে ওই সাদা দাগটা নাই, যেটা ঘরচিতি সাপের ছিল। এবং তারপরে চুড়ি আছে, ঘরচিতি সাপের মতোই সাদা সাদা চুড়ি আছে, কিন্তু সেই চুড়ি ঘাড়ের অনেক পিছন থেকে শুরু হয়েছে। এবং চুড়িগুলো দেখুন আস্তে আস্তে লেজের দিকে ঘন হতে হতে লেজের ডগা পর্যন্ত চুড়ি আছে, যেটা ঘরচিতি সাপের কিন্তু লেজের দিকে কোনো চুড়ি ছিল না। চুড়িগুলো কোনো কোনো জায়গাতে জোড়া জোড়া থাকে। এবং আরো যদি ভালো করে দেখেন, তাহলে সাপটা যদি জিভ বের করতে দেখেন, তখন দেখবেন যে জিভের রং হয় গোলাপি রঙের, এবং মেরুদণ্ড বরাবর যে আঁশগুলো থাকে, সেই আঁশগুলো অনেক বড় বড় সাইজের হয় এবং ষড়ভুজাকৃতি, মানে 6টা কোণ বিশিষ্ট হেক্সাগোনাল এর আঁশগুলো হয়। এইগুলো দেখেই সাপটাকে আপনারা সহজেই চিনতে পারবেন। আর যেহেতু দূরের থেকে দেখবেন, তাহলে শুধু ওই সাদা রঙের চুড়িটাই দেখবেন। মানে অনেক সময় আমরা কাছের থেকে অবজার্ভ করতে পারি না। তাহলে সাদা রঙের চুড়িটা দেখুন, মাথার পিছনে চুড়ি নাই, মাথার পরে ঘাড়ে গোটা কয়েক শুধু ফোঁটা আছে, সাদা সাদা ফোঁটা। এবং চুড়ি শুরু হয়েছে ঘাড়ের অনেক পরের থেকে। এবং দেখুন লেজের ডগা পর্যন্ত চুড়ি আছে, লেজের ডগা পর্যন্ত চুড়ি আছে। আর সাপটা বেশ বড় হয়, যখন পূর্ণবয়স্ক সাপ হয় তখন বেশ বড় সড়ো সাইজের হয়। তখন আবার কেউ পাহাড়িয়া বলে সাপটার নাম। আসলে ওই সাপটাই 4 ফুট 4.5 ফুট পর্যন্ত লম্বা হয় যখন পূর্ণবয়স্ক। তারপর হ্যাঁ, এটাই তিতির সাপ, এটাকে আপনারা তিতির সাপও বলেন। আসলে তিতির সাপ বলছি না, কারণটা হচ্ছে কি, তিতির সাপ বলতে আমরা অনেকগুলো সাপকে গুলোয় ফেলি।
তার জন্য আলাদা আলাদা ভাবে আলাদা যে যে নাম বইয়ের ভাষায় নাম সেই নামটাই ব্যবহার করছে।